স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে অভিক সাহার কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প মালিনী। আজকের গল্প পাঠে রয়েছে অমিত, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প মালিনী। এতক্ষণ ভালোবাসায় ভিজে বড্ড ক্লান্ত লাগছিল মালিনীর। সনাতনের দেওয়া এক পেঁজা তুলোর মতো ভালোবাসাই তো প্রত্যেক মেয়ে চায় তার জীবনে। একেবারে আষ্টে পৃষ্ঠে যে বেঁধে রাখবে বুকের মাঝে, একেবারে জড়িয়ে পেটের ওপর তর্জনী দিয়ে এমন সরল রেখা টেনে দেয় সনাতন যাতে কোকিয়ে ওঠে মালিনী। সনাতন আরো অনেক কিছু করে। হিংস্র ভালোবাসা চায় মালিনী। সনাতন নিজে নরম স্বভাবের হলেও তাকে নিজের ভেতরের সেই হিংস্রতা উজাড় করে দেয়। বন্য ভালোবাসায় মেতে ওঠে দুটি প্রাণ। পিঠে ধারালো নখের আঁচড়গুলো কিছুই মনে হয় না সনাতনের। সবই যে আসলে ভালোবাসার প্রতীক। সেও তার ভেজা চুমুর আড়ালে দাঁত বসিয়ে দেয় মালিনীর ঘাড়ে। মালিনীর এমন ঐশ্বরিক শরীরকে সনাতন কোনোদিনও ভোগ করতে পারবে বলে ভাবতেও পারেনি। মালিনী যেন এক অপ্সরা দেবী, তার সঙ্গে উথাল পাথাল হতে কে না চায়। পাশাপাশি দুজনে লেপ জড়িয়ে শুয়েছিল। মালিনীকে বুকের মাঝে জড়িয়ে শক্ত করে রয়েছে সনাতন। কেন যেন তার মনে হচ্ছে আর কোনো দিনও সে মালিনীর সঙ্গে এক হতে পারবে না। তাই আজ শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে ঢেলে দিয়েছে, সমর্পণ করেছে মালিনীর কাছে। সারাটা জীবন আমার কাছে এভাবেই থাকবে তো? সনাতন বলে। মালিনী মৃদু হেসে বলে ওঠে, কেন থাকবো না শুনি? তুমি তো আমার সব। তোমার থেকে এমন আদর পেয়ে কোন মেয়ে তোমায় ছাড়বে শুনি? সনাতন হাসে। মালিনীকে সন্তুষ্ট রাখতে সে যা ইচ্ছা তাই করতে পারে। এমনকি নিজের জীবনটাকে বাজি রাখতেও সে পিছু পা হবে না। মালিনী হঠাৎ করে উঠে বসে। সনাতন অবাক হয়ে যায়। তাদের ভালোবাসার খেলার আরো একটা রাউন্ড বাকি আছে নাকি? সনাতন কিছু বলতে যাওয়ার আগেই মালিনী তার ঠোঁটে আঙুল রেখে করে তাকে চুপ করতে বলে। তারপর সে ধীরে ধীরে উঠে বসে সনাতনের কোলের উপর। সনাতন বোঝে আবারও নিজের উপর থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে তার। সে চোখ বুজে থাকে স্বর্গ সুখ লাভ করার অপেক্ষায়। মুহূর্ত কাটে। 1, 2, 3। হঠাৎ সনাতনের পেটের ভিতর নিজের ধারালো নখ ঢুকিয়ে দেয় মালিনী। সনাতন প্রথমটায় বুঝতে পারে না সে কি করছে। তারপর সে চোখ খুলে প্রকাণ্ড চিৎকার করতে যাবে, এমন সময় মালিনী আবারও তার ঠোঁটের উপর আঙুল রেখে করে তাকে চুপ করতে বলে। মালিনী এবার ওর পেট থেকে গোটা দেহ দু অংশে আস্তে আস্তে চিড়তে থাকে। সনাতন দেখতে পাচ্ছে যে মালিনীর পাশে শুয়ে সে রাত্রিবাস করছিল তার থেকে এই মহিলা অনেকটা আলাদা। মালিনীর চক্ষু শূন্য কোটর, কঙ্কালসার দেহ, অমন ঘন কালো চুলের বাহারও
আর নেই। সনাতন ধীরে ধীরে সত্যিকারের স্বর্গপথে ভ্রমণ করল, আর মালিনী তার শরীরের সমস্ত অংশ চেটে পুটে ভক্ষণ করতে লাগলো খুব স্বাদ করে। মালিনীর বক্ষ যুগলে এখন শুধু পাঁজর দেখা যাচ্ছে, যাতে সে দুহাত দিয়ে মেখে চলেছে সনাতনের রক্ত, নাড়ি ভুড়ি, আরো কত কি। রান্নাঘরের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন হরিপদবাবু। মাঝে মাঝে দুঃখ করে ছেলে সনাতনকে বলেন, বাপরে, আর কদিন এভাবে সামাল দেবো বলতো? হ্যাঁ, এবারে একটা বিয়ে শাদি কর। সনাতন বাবার কথা শুনে হাসে। তার বয়স এখন প্রায় 30, কিন্তু এখনো পঞ্চায়েতে একটা অস্থায়ী চাকরি করে। তাতে যা আয় হয় তাই দিয়ে এই দুজনের সংসারই ঠিকঠাক চলে না। তার উপর আরেকটা মেয়ের দায়িত্ব নেওয়া তো অনেকটা বড় ব্যাপার। বাবা হরিপদ অল্প যা পেনশন পান, সেটা না থাকলে সনাতনের কোনো ক্ষমতাই নেই একটা সংসার চালানোর। বিপত্নিক হরিপদবাবু অল্প বয়সে স্ত্রীকে হারিয়েছেন। তারপর থেকে আর ন্যাড়া হয়ে বেলতলায় যাননি। সেই থেকে সনাতনকে একলা হাতে সামলে গেছেন। আদরে বাঁদর করেননি, একেবারে খেটে খাওয়া একটা মানুষ বানিয়েছেন। সেই রাশভারী রাগী স্বভাবের লোকটা এখন যেন কেমন বদলে গেছে। যাকে দেখে সনাতন একসময় জমের মতো ভয় পেত, ভয় কাঁপত, সে এখন তার বন্ধুতে পরিণত হয়েছে। সনাতন লজ্জা পেয়ে বলে, আরে বাবা, তুমি কি পাগল হলে নাকি? আমার যা আর্থিক অবস্থা। আরে সেসব ঠিক হয়ে যাবে, তুই একটা বিয়ে তো কর এবার। বাবার কতদিন বলতো? হ্যাঁ, বুড়ো হয়ে যাচ্ছি, কোমর ভেঙে পড়বে কোন দিন। হয়েছে, নাও আমায় খেতে দাও এবার। হরিপদ বোঝেন ছেলে তার কথায় বিশেষ পাত্তা দিল না। না, এখন যা করতে হবে ওনাকেই করতে হবে। সনাতন বরাবরই মেয়ে বিমুখ। ওর বাকি বন্ধু বান্ধবরা এখন বউ বাচ্চা নিয়ে দিব্যি ঘুরে বেড়ায়, অথচ ও এখনো এসবের থেকে লক্ষ যোজন দূরে। মাঝে মাঝে বন্ধুরা ইয়ার্কি মেরে বলে, কিরে সনাতন, তুই বিয়ে টিয়ে কিছু করবি না নাকি? পাশ থেকে কেউ আবার টিটকিরিও মারে, ও বোধহয় বাল ব্রহ্মচারী থাকবে। সনাতন এসব প্রশ্ন এড়িয়ে চলে। মেয়েদের তারও পছন্দ হয় বটে, কিন্তু কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে গেলে যে প্রচুর সমস্যা। ওর যে আর্থিক দিক একেবারেই শূন্য। বৃদ্ধ হরিপদ খোঁজ খবর চালায় একটি সুন্দরী মেয়ের জন্য। গায়ে অনেক কুমারী মেয়ে আছে বটে, যাদের সঙ্গে সনাতনের বিয়ে দেওয়া চলে, কিন্তু সনাতন যেরকম গোয়ার আর গররাজি, তাতে তাকে বিয়ের পিঁড়িতে বসানো নিয়ে যথেষ্ট চিন্তিত বৃদ্ধ। সনাতন একদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে কাজ থেকে ফিরছিল। এমনই রোজ সাইকেলেই সে যাতায়াত করে, তবে আজকে টায়ার পাংচার হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে। পঞ্চায়েতের এইখানটা থেকে ঠিকঠাক টোটোও পাওয়া যায় না। আজ রাস্তায় একটা আলো জ্বলছে না। এমনিতে যে খুব একটা আলো থাকে রাস্তায় তেমনও না, তবুও যে গুটি কয়েক ল্যাম্পপোস্ট মোতায়েন করা আছে, তারাও আজ একটু বেশিই আগে নাক ডেকে ঘুমিয়ে পড়েছে। সনাতন নিজের সদ্য কেনা স্মার্টফোনটার টর্চ জ্বালায়। ধীরে ধীরে রাস্তায় চলতে হচ্ছে তাকে, কারণ এত গর্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে যে কোনো একটায় পা পড়লেই একেবারে পা মুচকে খোঁড়া হয়ে ভুগতে হবে। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই ওর কানে এলো একটা গোঙানির শব্দ। একটা মেয়ে গোঙাচ্ছে, যেন ধারে পাশেই কোথাও। ভালো করে শব্দটা শুনতে থাকে সে। হ্যাঁ, এই জঙ্গল থেকেই আসছে শব্দটা। একেবারে সূক্ষ্ম সেই আওয়াজটা ধীরে ধীরে যেন স্পষ্ট হয়ে উঠছে সনাতনের কানে। হ্যাঁ, এবারে তো স্পষ্ট সে শুনতে পাচ্ছে আওয়াজটা। খুব ক্ষীণ স্বরে একটা মেয়ে গোঙাচ্ছে ক্রমাগত। গায়ের প্যাচপ্যাচে এই রাস্তায় কাদা থাকলেও সনাতনের সাদা মনে কিন্তু কোনো কাদা নেই।
সে ভাবতে লাগলো, এই অকুল পাথারে হঠাৎ জঙ্গলের মাঝে কোনো মেয়ে বিপদে পড়ল, কে জানে। আওয়াজটা লক্ষ্য করে সে এগিয়ে গেল জঙ্গলের ভিতরে। বেশিক্ষণ হাঁটতে হলো না। একটা গুল্ম লতার পাশে মেয়েটি প্রায় অর্ধনগ্ন হয়ে শুয়ে আছে আর কোকিয়ে উঠছে। মেয়েটির দিকে আলো ফেলতেই সে চমকে উঠে বসে পড়ল। সনাতন দেখল মেয়েটি তার বুকের উপর একটি ছেঁড়া সাদা শাড়ি শক্ত করে ধরে আছে নিজের দেহের লজ্জা ঢাকার জন্য, আর সারা দেহে লেগে আছে কাদার প্রলেপ। মেয়েটি আলোর উৎসের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। ওকে দেখে বড্ড অসহায় লাগে সনাতনের। আহারে, কতই বা বয়স হবে, 16 কিংবা 17। কপালে সিঁদুরও নেই যে ভাববে বর পিটিয়ে এখানে ফেলে রেখেছে। তাহলে কি গ্রামের কোনো দুশ্চরিত্র লম্পট ছেলের দলের কাজ এটা? কথাটা ভাবতেই বুকটা ছলকে উঠল ওর। সনাতন মেয়েটির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, তোমার নাম কি? তুমি এই জঙ্গলের মধ্যে রাতের বেলায় কি করছো? মেয়েটির মুখ দেখে মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়ে আছে। তাহলে ধর্ষণের কেসটাই সত্যি নাকি? সনাতন মেয়েটিকে একটু পরখ করে নেয়। এত সুন্দর একটা মেয়েকে কে অত্যাচার করতে পারল? এই ভেবেই সে অবাক হয়ে যায়। মেয়েটার রূপের ছটার সামনে এই টর্চের আলো মালুমই পড়বে না। তার টকটকে গোলাপি গাল আর তেমনি ডাগর ডাগর চোখ। মেয়েটির কপালে একটা জায়গা কেটে আছে। মনে হয় এই জঙ্গলে কোথাও কোনো ঝোপঝাড় থেকেই এটা হয়েছে। সনাতন মেয়েটিকে বলল, কি হলো, সাড়া দিচ্ছ না যে? তোমার নাম কি? মেয়েটি মৃদু স্বরে কাঁপতে কাঁপতে বলল, আমার নাম আমার নাম কি? সনাতন এই উত্তর শুনে অবাক হয়ে গেল। সে থতমত খেয়ে বলল, মানে তুমি নিজের নাম নিজেই জানো না? দেখো, আমায় দেখে ভয় পেও না, আমি ভদ্র পরিবারের সন্তান। বরং এখানে যদি তুমি সারা রাত থাকো তাহলে তোমারই বিপদ। এই জায়গাটা আসলে খুব একটা ভালো না। সনাতন মোটেও মিছে মিছে ভয় দেখালো না। সে জানে আর কিছু সময় গেলেই আশেপাশে বসবে মদের আসর। লোকে মশারি টাঙিয়ে এখানে রাতে জুয়া খেলে মদ গেলে একটা এরকম কুমারী রূপসী নারীকে পেলে সবাই ছিঁড়ে খাবে। সনাতন বলে, তুমি বেরিয়ে এসো। নাও, আমার হাতটা ধরো। মেয়েটি ভয়ে ভয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওর দিকে। ওর মনে হয়তো সনাতনকে দেখেও ভয় বাসা বেঁধেছে। সনাতন মুচকি হেসে বলে, আরে বাবা, ভয় পেও না, আমার হাতটা ধরো। মেয়েটা ওর হাতে হাত ঠেকায়, আর সনাতন প্রথমবারের জন্য তার স্পর্শ অনুভব করে। আহা, এত মোলায়েম কারো হাত হতে পারে নাকি? সনাতনের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। ওর শরীরের প্রতিটি রোমকূপ এখন খাড়া হয়ে উঠেছে। ধীরে ধীরে মেয়েটি উঠে দাঁড়ায়। ওর অবিন্যস্ত চুল এসে পড়েছে মুখের ওপর, আর কিছু চুল এসে পড়েছে বুকের মাঝে। সনাতন সেদিকে তাকাতে লজ্জা পায়, কিন্তু একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে ওর মধ্যে, ফলে না তাকিয়ে পারে না। মেয়েটা উঠে দাঁড়াতেই ওর পা বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে শুরু করলো। মেয়েটি একটা শব্দ করে উঠল। প্রচন্ড ব্যথায় সনাতনের হাতটা শক্ত করে ধরল সে। জঙ্গলের ভিতর থেকে বেরোতেই ভালো করে এবার আপাদ মস্তক সে মেয়েটিকে দেখল। এরকম একটা অপার্থিব আকৃতির মেয়ে সেই এই গ্রামে আগে কখনো দেখেনি। দেখলেই যে কোনো প্রেম বিমুখ মানুষের মনেও বসন্ত এনে দিতে পারে এই রূপসী। সনাতন বুঝল, একে নিয়ে গ্রামের রাস্তায় মাঝপথে হেঁটে বাড়ি ফেরাটা সমীচীন নয়। মেয়েটির গায়ের পোশাক একেবারে নেই বললেই চলে। হাঁটু অবধি শাড়ির আঁচল গিয়ে পৌঁছেছে। এমন অবস্থায় একে এখানে ফেলে রেখে যাওয়ার ইচ্ছেও হচ্ছে না তার।
দুরকম ভাবনা চিন্তার মধ্যে একটিকে বেছে নিয়ে সে ওকে সঙ্গে নিয়েই যাওয়াটা স্থির করল। বলল, আমার সঙ্গে আজ সাইকেলটা নেই গো, নইলে তোমাকে সাইকেল চড়িয়েই বাড়ি নিয়ে যেতাম। একটু কষ্ট করে হাঁটতে হবে, আমার বাড়ি বেশি দূর নয়। মেয়েটি ওর সঙ্গে ওর কাঁধে ভর করে ধীরে ধীরে হাঁটতে লাগলো মেঠো পথ ধরে। তার পায়ের ছাপের সঙ্গে একটা সরু রেখা এগিয়ে যাচ্ছে। সনাতন সেদিকে তাকাতে পারে না, সে কেবলই বলতে থাকে, আর একটু পথ চলো। হ্যাঁ, এই তো আমরা প্রায় চলে এসেছি। সনাতনের খুব ভালো লাগে এই পথ চলা। মেয়েটি ধীরে ধীরে নিজের সারা শরীর ওর উপর ছেড়ে দিয়ে ওর বুকে এলিয়ে পড়ল। মেয়েটির ওজন খুব একটা নয়। শক্তপোক্ত সনাতন তাকে কোনো মতে টেনে টুনে বাড়ির সামনে নিয়ে পৌঁছালো। একটু ইতস্তত করছিল মেয়েটিকে বাড়ির ভেতর ঢোকাতে, কিন্তু এভাবে রাত্রিবেলা একটা অসহায় সম্বলহীন মেয়ে মানুষকে ঘরের বাইরে ফেলে রাখা খুব একটা মনুষ্যত্বের পরিচয় হবে না। তাই ভয় ভয়ে দরজায় টোকা মারল। ভেতর থেকে হরিপদ সাড়া দিলেন, দাঁড়ারে, আসছি। দরজা খুলে হরিপদবাবু তো অবাক হয়ে গেলেন। তিনি বিস্ময় মাখা মুখে বললেন, এ তোর সাথে কে রে বাছা? আরে বাবা, আগে আমাদের ভেতরে ঢুকতে দাও, তারপর না হয় প্রশ্ন করো। বলে মেয়েটিকে নিয়ে ঘরে প্রবেশ করলো সনাতন। তারপর নিজেদের খাটেই তাকে শুইয়ে দিল। মেয়েটির পা বেয়ে গড়িয়ে পড়া রক্ত ঘরময় লেগে গেছে। বৃদ্ধ হরিপদ মেয়েটির গায়ে সর্বাগ্রে সনাতনের মায়ের একটা কাপড় চাপিয়ে দিলেন। তারপর ভালো করে দেখলেন মেয়েটিকে। গৌরবর্ণ সুশ্রী চেহারার এই কন্যাকে দেখেই ছেলের বউ করতে মন চায় তার। কিন্তু মেয়েটির অবস্থা দেখে তো বেশ শোচনীয় বলেই মনে হচ্ছে। না না, এভাবে কোনো মেয়ের ইতিহাস না জেনেই তাকে নিয়ে বেশি দূর ভাবাটা উচিত হবে না। সনাতন তখন বাবাকে সম্পূর্ণ বিবরণটা জানায়, যে কিভাবে, কোথায়, কি অবস্থায় ও মেয়েটিকে পেয়েছে, সবটা। হরিপদ সবটা শুনে বললেন, বুঝলাম। তবে একটা কথা বলি বাছা, মেয়েটারে কিন্তু আমার ঠিক লাগছে না। কেন বাবা? দেখ বাবা, আমি চাই তুই একটা ভালো মেয়ে বিয়ে করে ঘরে আন, কিন্তু কিন্তু এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে এই মেয়েটা ধর্ষিতা। সনাতন একটু রেগে উঠে বলল, তোমার কি মনে হয় একটা অসহায় মেয়েকে আমি ঘরে আশ্রয় দিয়েছি বিয়ে করার লোভে? আর কেউ নিজের ইচ্ছায় ধর্ষণ হয় না বাবা, নিশ্চয়ই মেয়েটির প্রতি কোনো অবিচার হয়েছে। হরিপদ আর কিছু বললেন না। তবে তিনি বেশ বুঝতে পেরেছেন এই মোহময়ী মেয়েটির প্রতি ছেলে আকৃষ্ট হয়েছে। না, মেয়েটির পরিবার পরিজন সবটা না বিচার করে মোটেই তিনি বিয়ে অবধি ব্যাপারটাকে গড়াতে দেবেন না। সনাতনের চোখে আজ অবধি তিনি যে ভালোবাসার অভাব দেখেছেন, সেটাই যেন আজ এক কুমোর সমান উথাল পাথাল করছে চোখ জুড়ে। কে জানে ভগবান তাদের কপালে কি লিখে রেখেছে। মেয়েটির জ্ঞান ফিরলেই ওকে চলে যেতে বলতে হবে। ধর্ষিতা মেয়ের সারল্য এবং সামাজিক অবস্থান সম্পর্কে সকলেই বড় বড় জ্ঞান দেয়। হরিপদ নিজেও দিতেন এতদিন, কিন্তু এসব সবটাই চলে যতদিন ঘরের বাইরে এসব ঘটে। একবার পরিবারের উপর এর আঁচ এসে পড়লে সকলেই যে কেসে। গায়ের মানুষ চারিদিকে চিলচিৎকার পড়ে যাবে না? সনাতন মেয়েটির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। মেয়েটার চোখ মুখে একরাশ মায়া আছে। ঘন কালো তার চুলগুলো খোলা, তা থেকে বেরিয়ে আসছে একটা সুমিষ্ট নারকেল তেলের গন্ধ। কোনো মানুষ যে ঘুমিয়ে থাকলেও এতটা সুন্দর দেখতে হতে পারে, সেটা আগে জানতো না সনাতন। সে মেয়েটির মাথায় খানিক হাত বুলিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আগামীকাল সকালবেলা উঠেই দৌড়ে দৌড়ে নিজের ঘর থেকে বেরিয়ে আসে সনাতন। ঘুম থেকে উঠেই তার প্রথম লক্ষ্য বসার ঘরে সেই অজ্ঞাত পরিচয় মেয়েটি। মেয়েটির মুখটা
গত রাতে স্বপ্নে ভেসে চলেছে ওর। সে দেখেছে মেয়েটি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। কি ভীষণ উত্তাল আনন্দ তার। বসার ঘরে ঢুকে সে দেখল মেয়েটি এখনো ঘুমোচ্ছে। সকালের মিঠে রোদ এসে তার মুখের উপর পড়েছে। একেবারে চকচকে সোনার মতো মুখখানি দেখে বড় মায়া হলো ওর। এবারে মেয়েটির কাছে যেতেই মেয়েটি তড়াক করে জেগে উঠে বলল, আমি কোথায়? মেয়েটি বিড়বিড় করে প্রশ্ন করে। সনাতন উত্তর দেয়, তুমি আমার বাড়িতে। গত রাতে ওভাবে জঙ্গলে তুমি পড়েছিলে, তারপর আমি তোমায় সেখান থেকে তুলে নিয়ে এসে আমার বাড়িতে নিয়ে এসেছি। তা তোমার শরীর এখন কেমন আছে? এখন কেমন বোধ করছো? ভালো। এখন কি কিছু খাবে? বলে মেয়েটি নিজের পেটে হাত দিয়ে বসে রইল। সনাতন ভেতর থেকে ওর জন্য গরম গরম চা আর দুটো লেরো বিস্কুট নিয়ে এসে দিল। বৃদ্ধ হরিপদ দেখলেন এই প্রথমবারের জন্য ছেলেকে রান্নাঘরে ঢুকতে। এতদিন বাপের জন্য তো একদিনও সে মুখ হয়নি। আজ হঠাৎ এই মেয়েটির জন্য তার প্রাণ যেন উথলে উঠেছে। মেয়েটি গোগ গ্রাসে গরম চা গলায় ঢেলে নিল। সনাতন আস্তে 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 খাও বলল বটে, তবে সেদিকে কান না দিয়েই মেয়েটি গলার্ধকরণ করল চা আর বিস্কুট। তারপর মিট মিট করে চেয়ে বলল, মাফ করবেন, আমি আসলে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। তুমি এখন সুস্থ বোধ করছো, সেটাই অনেক। এবার মেয়েটি হঠাৎ করে একটু কাঁতরে উঠল। ও নেমে হাঁটতে গিয়ে বুঝল ঠিক করে হাঁটতে পারছে না। ওর রক্ত পড়া এখন থেমেছে। মেয়েটি সনাতনের দিকে অবুঝের মতো তাকিয়ে বলল, আমার নাম কি? সনাতন গত রাতে ভেবেছিল মেয়েটি হয়তো ভয়ের চোটে কিংবা অচেনা ব্যক্তিকে দেখে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় নিজের নামটা বলেনি। কিন্তু এখন তো সুস্থ হয়েও সে নাম মনে করতে পারছে না। এ তো ভারী সমস্যা হলো। সনাতন বলে, তোমার নাম তো আমি জানি না। কেন, তুমি কি কিছুই মনে করতে পারছো না নাকি? না। কেন, কি হয়েছিল তোমার? মেয়েটি আবারও মাথায় হাত দিয়ে খানিক ভাবতে থাকে। সনাতনের মুখ দেখে বুঝতে পারে ওকে কিছু জিজ্ঞাসা করা বৃথা। বরং ওর পরিচয়ের বদলে অন্য কোনো জিনিস ওকে জিজ্ঞাসা করা যেতে পারে। বুদ্ধি করে সে জিজ্ঞেস করল, তোমার বাড়ি কোথায়? তুমি থাকো কোথায়? এই গ্রামে তো তোমাকে আগে কখনো দেখিনি। এটা কোন গ্রাম? এটা গালিমপুর গ্রাম। তুমি কোন গ্রাম থেকে এসেছো সেটা বলতে পারবে? মেয়েটি কেবল মাথা চুলকে যায়, কিছু উত্তর দিতে পারে না। সনাতন বোঝে মেয়েটি সম্পূর্ণরূপে নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে। পাশ থেকে বৃদ্ধ হরিপদবাবু বলে ওঠেন, তুমি আজ আমাদের এখানে থাকো, কাল নিজের বাড়িতে চলে যাও। হ্যাঁ, আজ তোমার শরীর অসুস্থ। আমি নেপাল ডাক্তারকে জানাচ্ছি, উনি আসবেন। উনি এসে তোমায় পরীক্ষা করে বলে দেবেন তোমার কি হয়েছে। মেয়েটি ঘাড় নাড়ে। সনাতন বাবার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি অদ্ভুত মানুষ তো বাবা। দেখছো মেয়েটা অসুস্থ, কিছু মনে করতে পারছে না, আর এখনই তুমি ওকে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলছো। কোনো মানবিকতা বলে কিছু নেই কি তোমার? এখন তো বেরিয়ে যেতে বলিনি, বলেছি কালকের কথা। আচ্ছা, তোর এত গায়ে কেন লাগছে শুনি? যা, খেয়ে দে, কাজে বের হ। না, আমি আর যাব না। কেন, মেয়েটা অসুস্থ বলে এখন কাজেও ফাঁকি দিবি তুই? হ্যাঁ হ্যাঁ, দেব, দরকার পড়লে তাই দেব। আমার কাজ আমি ঠিক সব বুঝে নেব। এখন আমার মালিনীর পাশে থাকাটা বেশি দরকার। মালিনী? অবাক হয়ে প্রশ্ন করে উঠলেন হরিপদ। হ্যাঁ, মালিনী। আজ থেকে, এই এখন থেকে আমি ওর নাম দিলাম মালিনী। কি মালিনী, নামটা তোমার পছন্দ না? মেয়েটি সনাতনের দিকে বোকার মতো এক দৃষ্টে তাকিয়ে রইল। সে হালকা হেসে উচ্চারণ করল, মালিনী।
অপরদিকে বৃদ্ধ হরিপদবাবু বুঝলেন তিনি যা সন্দেহ করেছিলেন তাই হচ্ছে। যতই তিনি চেষ্টা করছেন ওই মেয়ের থেকে ছেলেকে দূরে করার, ততই যেন মেয়েটা ছেলের একেবারে গায়ে চোখের মতো লেগে আছে। না, এভাবে সবটা ছেড়ে দিলে চলবে না, শক্ত হাতে রাশ টানতে হবে। সারা সকাল ধরে ছেলের এক অন্য রূপ দেখলেন হরিপদবাবু। ছেলে মালিনীকে নিজের ঘরে নিয়ে গেছে, সেখানে তার সেবা যত্ন করছে সে। তাকে স্নান ঘরে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেওয়া, নিজের হাতে খাইয়ে দেওয়া থেকে শুরু করে তার গা হাত পা টিপে দেওয়া, আরো কত কি। হরিপদবাবু সনাতনকে পাশে ডেকে বলে, কি করছিস কি তুই? গায়ে কেউ জানতে পারলে ছিছি করবে। সনাতন এসব যেন শুনতেই পায় না। সে মৃদু হেসে বলে, বলবে আমাদের আত্মীয় এসেছে, ব্যাস হয়ে গেল। আত্মীয়কে নিয়ে নাইতে যাচ্ছিস? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছে হরিপদ রক্ষিত? কি? হ্যাঁ বল, এই শিক্ষা দিয়েছে? সনাতনের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। ও এখন মেতে ওর মালিনীতে। দিন যায় ক্রমে। সনাতন মেয়ে বিমুখ থেকে ভোল বদলে কাজ বিমুখ হয়ে গেছে। সপ্তাহে মাত্র 3 দিন কাজে যায় এখন। অস্থায়ী চাকরিটা এবার গেল বলে। হরিপদ রক্ষিতেরও সাধ্য নেই এই আসন্ন ঘটনাটা আটকানোর। হরিপদবাবু মালিনীর সঙ্গে কথা বলে না। মালিনী আর সনাতন সারা দিন এমনভাবে দিন কাটায় যেন মনে হয় হরিপদবাবু এই বাড়িতে অস্তিত্বহীন। আশেপাশে গালিব চাচা, রহিম চাচা, নিমাই সর্দার সস্ত্রীক তার কাছে এই মোহময়ী নারীটির ব্যাপারে জানতে চেয়েছে এর মধ্যেই। ভুল করে হরিপদ কখনো বলেন, ও তো আমার কাকাতো ভাই পড়বে, অনেকদিন বাদে এসছে। এখন এত বড় হয়ে গেছে আমি নিজেই চিনতে পারি না। আবার কখনো বলে, ও আমার মাসুতো ভাইয়ের মেয়ে, খুব 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 ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। হরিপদ রক্ষিত ভাবেন মেয়েটাকে যদি কোনোভাবে গুছিয়ে দেওয়া যায়, কিন্তু মেয়ের বাপ মায়ের পরিচয় কোত্থেকে দেবেন? এখন যাত্রাপালা থেকে লোক ভাড়া করে এনে তো আর বাবা মায়ের নাটক করাতে পারবেন না। ছেলেকে বলতেই সে রেগে বেগে বাবার উপর প্রায় হাত তুলতে চায়। সনাতন চিৎকার চেঁচামেচি করে বলে, খবরদার যদি এমনটা তুমি করেছো। এই সুবল, নিজের থোবরাটা আয়নায় দেখেছো কখনো? ওটা মুখ, তোমার আলসারের পায়খানা উঠছে দেখতে ভালো। ছেলের কথার সঙ্গে উনি পারেন না, তবুও একটা শেষ ছোবল দেওয়ার চেষ্টা করেন। তাহলে বল, এই মেয়েকে বিয়ে করে তুই কি পরিচয় দিবি? বলবি বোনকে বিয়ে করেছিস? হ্যাঁ। সনাতন মুচকি হেসে বলে, তাতে ক্ষতি কি? সেরম হলে সত্যিটা বলে দেবো। আসলে ও আমার প্রেমিকা, শহুরে মেয়ে, বড়লোক বাপের একমাত্র মেয়ে। হরিপদবাবু ভাবেন ছেলের এহেন রদবদল কিভাবে হলো। এখন তার জন্য গাঁয়ের লোকের সামনে তাকে মিথ্যুক হতে হবে। মনে মনে সাপ সাপান্তর করেন মালিনীকে, এ মেয়ের মরণ হয় না কেন? একদিন হঠাৎ করেই হরিপদবাবুর কাছে সনাতন গিয়ে হাজির হয় হাসি হাসি মুখ করে। বৃদ্ধ হরিপদ তখন ছেলের কথায় মালিনীর জন্য খাবার তৈরি করেছিলেন। বাবা, একটা কথা আছে। এ, বলছিলাম কি, অনেক দিনই তো হলো, এবার বাড়ির লক্ষ্মীকে ঘরে তুললেই তো হয়। এমন একটা দিনের জন্যই অপেক্ষা করছিলেন হরিপদ রক্ষিত। তিনি জানতেন এমন দিন একদিন নিশ্চিত উপস্থিত হবে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, সে বাইরে কই আছে? ঘরেই তো তাকে গুজে রেখেছ। বলি, তোর কি কোনো লাজ লজ্জা মান সম্মান সব উড়ে গেল নাকি? হ্যাঁ। কেন? তুমি তো একদিন আমার মাথা খেয়েছিলে বিয়ে কর বিয়ে কর বলে, আর আজ যখন আমি নিজেই চাইছি তখন। তার কথা শেষ করতে না দিয়েই হরিপদ রক্ষিত বললেন, কিন্তু আমি তো আর চাইনি এক পরিচয়হীন মেয়ে মানুষের সঙ্গে তোমায় বিয়ে দিতে। কুলাটা মেয়ের সঙ্গে বিয়ে শাদী করবে বলে খুব লাফাচ্ছ। হ্যাঁ, এ আমি বেঁচে থাকতে হতে দেব না, মনে রেখো। সনাতন বাবার মুখের উপর আর কিছু না বলে চলে গেল। হরিপদ বাবু রাগে ফুঁসতে লাগলেন। তার মাথায় এখন রক্ত চড়ে গেছে। এর একটা বিহিত
তিনি করেই ছাড়বেন। শোনো না, তুমি এই যে আমায় এত ভালোবাসো, এর আগে এমন করে কাউকে বেসেছিলে? না গো, আর কাউকে কখনো এত ভালোবাসবো বলে ভাবিও নি। নিজের বাবাকেও না? ধুর, সেই ভালোবাসা আর এই ভালোবাসা কি এক নাকি? আচ্ছা, তোমার কি নিজের মা বাবার কথাও কিছু কিছু মনে পড়ে না? মালিনী নরম গলায় বলে, আসো, তোমায় আমি আদর করে ঘুম পাড়িয়ে দিই। পিঠে উপর হয়ে শুয়ে পড়ো। খুব চালাকির সঙ্গে প্রশ্নটা এড়িয়ে যায় সে। সনাতন ওর মায়াজালে আটকে পড়ে ভুলেই যায় খানিকক্ষণ আগে কি প্রশ্নটা করেছিল সে জামা খুলে খাটের ধারে টাঙিয়ে শুয়ে পড়ে মালিনীর কোলের উপর। মালিনী মৃদু মৃদু গানের সুর গায়। সনাতন বিভোর হয়ে তা শুনে। ওর চোখে নেমে আসে রাজকীয় এক ঘুম। এখন এক ঘরেই রাত্রিবাস করছে সনাতন আর মালিনী। বৃদ্ধ হরিপদ রক্ষিত এখন গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে পারলে বাঁচেন। এভাবে বেঁচে থেকে আর কতদিন কষ্ট পাওয়া যায়? উনি ঠিক করেন গায়ের নন্দন বামুনের বাড়ির সামনে গাছতলায় যে জটাধারী সাধু বসেন তাকে নিয়ে আসবেন, আর আচ্ছা করে এই মেয়েকে বিদেয় করবেন বাড়ি থেকে। নয়তো ছেলেকে তুকতাক বা কালা জাদু যাই হোক না কেন করে বসে আনবেন। লোকলজ্জার ভয়ে কাউকে বাড়িতে ঘটে চলা কুকীর্তির ব্যাপারে বলতেও পারেন না, বলবেনই বা কোন মুখে? একটু বেলা গড়াতেই গায়ে শাল চাপিয়ে বেরিয়ে পড়লেন হরিপদ রক্ষিত। বাড়িতে ছেলে তখন নেই, আর ওই মুখপুরি মেয়ের সঙ্গে তিনি 2 থেকে 3 দিনের বেশি কথা বলেননি। তাই কাউকে না জানিয়েই বেরিয়ে গেলেন বাড়ি থেকে। প্রায় 20 মিনিট হাঁটার বদলে সস্তায় হরি ঘোষের টোটো দেখতে পেয়েই তাকে হাঁক দিয়ে উঠে পড়লেন। গন্তব্য সাধুর ডেরা। সেখানে পৌঁছে দেখলেন ইতিমধ্যেই অনেক বাড়ির মেয়ে বউ মিলে হাজির হয়েছে সাধুর চরণে। লোকমুখে আগেও হরিপদ শুনেছেন এই সাধু নাকি তন্ত্র সাধনাতেও নিপুণ। সাধুর কাছে গিয়েই তার পায়ের সামনে বসে বললেন, বাবা, বাবা, আমার ছেলে খুব বিপদে পড়েছে বাবা। এক বিষ কন্যার নজর পড়েছে ওর ওপর। সাধু গম্ভীর স্বরে বললেন, এভাবে বললে কি হয় নাকি? কার নজর পড়েছে খুলে বল। আসলে এটা বেশ ব্যক্তিগত একটা ব্যাপার, তাই। সাধু হালকা করে নিজের বাঁ হাতটা নাড়লেন, আর সাধুর চেলা বাকিদেরকে সরিয়ে দিল সেখান থেকে খানিক দূরে। এবার সাধু বললেন, বল আমায়, সবটা খুলে বল। হরিপদ রক্ষিত একেবারে প্রথম থেকে সবটা খুলে বললেন ওনাকে। একেবারে গোড়া থেকে উনি যা জানেন সবটা। শুনতে শুনতে সাধু নিজেই বিস্মিত হয়ে গেলেন। তারপর নিজের গাঁজার কলকেটা মুখে পুরে একটা টান দিয়ে বললেন, এর মানে ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। ওই নারী আসলে এক মোহময়ী। সে তোর ছেলেকে নিজের মায়ায় বশ করেছে। এখন কি হবে গুরুদেব? ঘটনা এত দূর এগিয়েছে, আপনি কিছু করুন। বেশ, তাহলে তো একবার গিয়েই দেখতে হচ্ছে। আমি আগামীকাল তোর বাড়ি যাব, তুই আমায় নিয়ে যাবি এখান থেকে। এই সময় তো আমি ব্যস্ত থাকি, তাই দুপুরের দিকে বরং তুই আয়। আচ্ছা বাবা, তাহলে আমার ছেলে দুপুরে খাবার খেয়ে বেরিয়ে গেলেই আমি আপনাকে নিতে আসবো, কেমন? আচ্ছা বাবা, কি বুঝলেন? এই মেয়ে কি কোনো ভয়ঙ্কর পিশাচি? হ্যাঁ, না দেখে কোনো মন্তব্য করাটা বোকামির পরিচয়। তুই এখন বাড়ি যা, আর এই নে আমার এই মন্ত্রপুত জল পোড়া নিয়ে যা। বলে একটা ছোট্ট তরলের শিশি এগিয়ে দিলেন হরিপদর দিকে। তারপর বললেন, এইটা যদি একবার কায়দা করে ওই মেয়ের খাবারে মিশিয়ে দিতে পারিস, তাহলে আশা করি কিছু না কিছু কাজ হবে। আচ্ছা বাবা, তাহলে ওই কথাই রইল, আমি এখন গেলুম। বলে খুশি মনে বৃদ্ধ হরিপদ রক্ষিত
বাড়ির দিকে রওনা দিলেন। সেই রাতে খুব কায়দা করে মালিনীর সবজির তরকারিতে উনি মিশিয়ে দিলেন সাধুর দেওয়া মন্ত্রপুত জলপোড়া, আর অপেক্ষা করতে লাগলেন কিছু আশ্চর্যজনক ঘটার। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলেন না হরিপদবাবু। খালি মনে হয় একবার উকি দেবেন ওই ঘরের ভেতর মালিনীর অবস্থা দেখার জন্য। কিন্তু যে ঘরে নিজের ছেলে একটি মেয়েকে নিয়ে সহবাস করছে, সেই ঘরে উঁকি দিতে পারেন না তিনি। তার শিক্ষায় সেটা প্রবল বাধা প্রদান করবে যে। মাঝরাতের দিকে শেষমেশ নিজের কৌতূহল প্রশমন না করতে পেরে তিনি সনাতনের ঘরের বাইরে উঁকি দিলেন। উঁকি দিয়ে যা দেখলেন তাতে ওনার সারা শরীরের লোমকূপ খাড়া হয়ে উঠল। দেখলেন ঘুমন্ত সনাতনের উপর মেয়েটি চড়ে বসে আছে, আর তার পেট ফুঁড়ে ক্রমশ বের করে তুলছে রক্ত মাংস। মেয়েটি গোগ্রাসে সনাতনের শরীরকে গিলছে। ওর রক্ত, নাড়ি ভুড়ি, মাংস, অস্থিমজ্জা সব একে একে বের করে প্রাণ ভরে খাচ্ছে, আর বিকট একটা চিৎকার করে হাসছে। ভয়ে কাঁপতে লাগলেন হরিপদবাবু। তিনি দরজা খুলে ঘরে প্রবেশ করতেই মালিনীর এবার তার দিকে চোখ পড়ল। তবে সেদিকে মালিনী অতটা গুরুত্ব দিল না। সে কেবলমাত্র সনাতনের পেট থেকে বার করে আনা নাড়ি ভুড়ি কচমচ শব্দে খেতে খেতে হাসতে লাগল। হরিপদবাবু দেখলেন মালিনীর চোখের কোটরে মনের চিহ্ন পর্যন্ত নেই। তার বুকের পাঁজরগুলো এবার উন্মুক্ত হয়ে এসেছে, আর সেই পাঁজরের ভিতর দিকে প্রবাহিত হচ্ছে ওনার ছেলের রক্ত, অস্থিমজ্জা। বৃদ্ধ হরিপদবাবু বাইরে বেরিয়ে যে সকলকে ডাকতে যাবেন সেই উদ্দেশ্যে বেরোলেন ঠিকই, কিন্তু বেশি দূর এগোতে পারলেন না। মাটিতে মুখ থুবড়ে তিনি পড়ে গেলেন। তার মুখ থেকে কেবলমাত্র বেরিয়ে এলো কয়েকটা শব্দ, অত্যন্ত সূক্ষ্মভাবে। সনাতনকে মেরে ফেললো গো, তোমরা সবাই এসো, আমার ছেলেকে। পরদিন সকালে ঘুম ভাঙতেই তিনি প্রথমেই নিজেকে আবিষ্কার করলেন নিজের পূব দিকের ঘরটায়। দৌড়ে ছেলের ঘরে গিয়ে পৌঁছলেন। তারপর কোনো রকম শিষ্টতার দোহাই না দিয়েই, দরজায় করাঘাত না করেই একেবারে ধাক্কা দিয়ে দরজা খুললেন। ঢুকেই দেখলেন অর্ধনগ্ন সনাতনের বুকে মাথা রেখে শুয়ে আছে গত রাতের দেখা সেই পিশাচিনী। তার শরীরে একটাও কাপড়ের সুতোও নেই। বাবাকে দেখে চমকে ওঠে সনাতন। মালিনী তার লেপটাকে গলা অবধি তুলে লজ্জা ঢাকে। সনাতন চিৎকার করে বলে, বাবা, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? তুমি কিভাবে ঘরের মধ্যে ঢুকে আসো? দেখছো না এখানে মালিনী আছে? হরিপদ রক্ষিত লজ্জা পেয়ে দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এলেন। চৌকাঠে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, তাহলে কাল যা যা দেখলেন সবই তার স্বপ্ন ছিল। ছেলের অমন বীভৎস মরদেহ, মালিনীর ওই ভয়াল রূপ, তার মাংস খাওয়া, সবটাই কেবলমাত্র স্বপ্ন। হরিপদবাবু এবার একটু লজ্জিত হলেন। দ্রুত রান্নাঘরে ঢুকে গেলেন তিনি। কৈফিয়ত সাজিয়ে রাখলেন ছেলের জন্য। বলবেন গত রাতে ছেলের নামে দুঃস্বপ্ন দেখেছেন, তাই আজ ঘুম ভাঙতেই ওভাবে ছুটে গেছেন। না, এতে অবিশ্বাসের লেশমাত্রও নেই। যথারীতি সনাতন বাবার কাছে এসে বাবাকে এক পরস্থ কথা শুনিয়ে দিল। এমনটা হবে উনি জানতেন। সনাতন সকাল সকাল কাজে বেরিয়ে গেল। হরিপদ ভয়ে ভয়ে গেলেন মালিনীর ঘরে। মালিনী ওনাকে দেখে সুমিষ্ট স্বরে ডাক দিল, বাবা আসুন না, আপনি তো এই ঘরে আসেনি না। মালিনী তখন ঘরের জামা কাপড় গোছগাছ করছিল। সনাতন ওর জন্য বাজার থেকে কত কাপড় এনে দিয়েছে। এর মধ্যে নিজের যাবতীয় সঞ্চয় সে ঢেলে দিয়েছে এই মেয়েটির পিছনে। হরিপদবাবু মনে মনে ভাবলেন, বাবা, মেয়েটি তাকে বাবা বলে ডাকলো।
তিনি বললেন, আসলে এই ঘরে আজকে ঢুকে পড়লাম সকালে, সেই জন্য আমি দুঃখিত। না না বাবা, এভাবে বলবেন না। এটা আপনার বাড়ি, আপনি যেখানে ইচ্ছে যখন ইচ্ছে যাবেন, থাকবেন। আমি তো কেবল আশ্রিত মাত্র। তাই? তোমার তো নিজেকেই পারগাছা বলে মনে হয় এই বাড়িতে। আচ্ছা, আমার ছেলেকে তুমি কিভাবে বশ করলে বলো তো? হ্যাঁ। মালিনী যেন লজ্জা পেল এই কথা শুনে, লজ্জিত কণ্ঠে বলল, ছি ছি বাবা, এসব আপনি কি বলছেন? আমার তো ওকে বশ করার কোনো দরকার নেই। আর আমি যদি বশ করতে জানতামই তাহলে এই যে আপনি আমার সঙ্গে যে অবস্থায় কথা বলছেন, এভাবে কি কথা বলতে পারতেন? আপনাকেও তো আমি বশীভূত করতে পারতাম, তাই না? হরিপদ রক্ষিত কথাটা ভাবে, তারপর আবার জিজ্ঞেস করেন, আচ্ছা, তুমি কি সত্যি সত্যি মনে করতে পারো না তোমার আগের কথা? তুমি যদি বিবাহিত হও, হ্যাঁ, তুমি যদি আগে কোনো সংসার করে থাকো, তাহলে? সেটাই যদি হয়ে থাকে তাহলে সেই মেয়ে তাদের কাছে মরে গেছে বাবা। আপনার ছেলে আমায় যখন জঙ্গল থেকে উদ্ধার করেছে, তখন থেকেই আমার নতুন জন্ম হয়েছে। তাই আমার আর আগের জন্মের কথা মনে রেখে কি লাভ? হরিপদ রক্ষিত বোঝেন এই মেয়ের কথার মধ্যে যথেষ্ট দৃঢ়তা আছে। তিনি আর তর্কে জড়ান না, শুধু একবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, গত রাতে খাবার কেমন ছিল? ভালো, প্রত্যেক দিন যেমন থাকে। ও, দুপুরে সাইকেলে ভর করে একবার খেতে আসে সনাতন, তারপর খেয়ে দিয়ে সে চলে গেল। হরিপদ রক্ষিত সুযোগ বুঝে বেরিয়ে পড়েন। সাধু এবং তার চেলা দুজনকেই তিনি নিয়ে আসেন ঘরে। উত্তেজিতভাবে বলতে থাকেন, শুনুন সাধু বাবা, আপনি ওকে ভালো করে জরিপ করে দেখবেন। দরকার পড়লে ওর হাতটাও একবার দেখে নেবেন। যত টাকা লাগে আমি দেব, কিন্তু ভালো করে পরীক্ষা করে নেবেন কিন্তু, হ্যাঁ? সাধু হেসে বলে, সে ঠিক আছে, শুধু আমার চেলাকে অগ্রিমটা দিয়ে দিস। তিনজনে মিলে যখন ঘরে প্রবেশ করে, তখন ভেতর ঘর থেকে তাদের দেখে মালিনী প্রথমে অবাক হয়ে যায়। সে নিজের ঘরের ভেতরেই থাকে সারাদিন। হরিপদবাবু তার ঘরের সামনে গিয়ে ডাক দেন, মালিনী, মালিনী, একবারে ঘরে এসো তো। মালিনী একেবারে ঘরের বউয়ের মতো মাথায় ঘোমটা দিয়ে যেন তৈরি হয়েছিল। হরিপদবাবুর কথা বলা মাত্রই একটা নীল রঙের ছাপা শাড়ি পরে সে বসার ঘরে প্রবেশ করল। তারপর তার জন্য বরাদ্দ কেদারায় গিয়ে বসল। সামনের দুটি কেদারায় বসে আছেন সাধু ও তার চেলা। তাদের পাশে গিয়ে বসলেন হরিপদ রক্ষিত। বললেন, দেখো মালিনী, তোমায় আমি আগাগোড়াই বিশ্বাস করেছি, কিন্তু তবু আমার ছেলে স্ত্রী হওয়ার আগে তোমায় ভালো করে পরখ করে নিতে হবে না? হ্যাঁ, তাই আমি এ সাধু বাবাকে নিয়ে এসেছি। উনি নাম করা সাধু, ওনার গণনা আজ অব্দি ভুল হয়নি। বলে সাধুর দিকে ফিরে বললেন, বাবা, এবার আপনি ওকে ভালো করে পর্যবেক্ষণ করুন আর ওর একটা ঠিকুজি কুষ্টি বানিয়ে দিন। গম্ভীরভাবে একটা বলে সাধু এবার মালিনীর দুই ভ্রুর মাঝখানে স্থিরভাবে তাকিয়ে রইলেন। মালিনী তার মোহময়ী মুখে মিষ্টি হাসি ফুটিয়ে সাধুর চোখে চোখ রেখে তাকিয়ে রইল। ধীরে ধীরে সকলে দেখতে পেল সাধুর মুখ কেমন পাংশু বর্ণে রাঙায়িত হল। সাধু দেখল নীল ছাপা শাড়ি পরিহিত অসম্ভব রূপসী মেয়েটির মুখ ধীরে ধীরে বদলে গেল এক নরকঙ্কালে। তার চোখের কোটরে যেন সৃষ্টি হলো কুয়োর মতো শূন্যস্থান। তার মাথার সেই অবিন্যস্ত চুলগুলো এখন উবে গিয়ে সম্পূর্ণ নেড়া মাথা দেখা যাচ্ছে। অমন রসালো ঠোঁট দুটি বদলে গিয়েছে বিভৎস এক হায়। তার হামুখ একেবারে কান পর্যন্ত বিস্তৃত। তার বক্ষ যুগলের ভিতরের চিত্র যেন ফুটে উঠল সাধুর চোখে। তিনি সেখানে দেখতে পেলেন কেবলমাত্র ভাঙা ভাঙা পাঁজর।
ধীরে ধীরে ওই মুখের গহ্বর বড় হতে লাগলো। সাধুর মনে হলো তিনি বোধহয় এই গহ্বরে একেবারে হারিয়ে যাবেন সারা জীবনের মতো। হরিপদবাবু দেখলেন সাধু সঙ্গে সঙ্গে কেদারা থেকে মাটিতে পড়ে নিজের ধুতি কোনো মতে সামলে পালিয়ে গেলেন দরজা দিয়ে। তার দেখা দেখি সাধুর চেলারাও পালিয়ে গেল। হরিপদবাবু জোরে জোরে ডাকলেন, সাধু বাবা, সাধু বাবা চলে গেলেন কেন? হ্যাঁ, কি এমন দেখলেন সাধু বাবা? জানলা দিয়ে চোখ বাড়িয়ে শুনে দেখতে পেলেন প্রচন্ড জোরে দৌড়াতে গিয়ে একটা টোটোর সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেছেন সাধু, আর তার চেলা তাকে তোলার ব্যর্থ প্রচেষ্টা করছে। হরিপদ চিৎকার করে মালিনীর উদ্দেশ্যে বললেন, কি করেছো তুমি? কি করেছো তুমি ওনাদের সাথে? হ্যাঁ, ওনারা ওরকম পালিয়ে গেলেন কেন? হ্যাঁ। মালিনী মুচকি মুচকি হাসল, তারপর বলল, আমি তো কিছুই করিনি বাবা। উনি অমন করে দৌড় দিলেন কেন? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। হরিপদবাবু নিজের ধুতিটা শক্ত করে বেরোতে গেলেন ঘরের বাইরে, কিন্তু দরজা এমন শক্তভাবে আটকে রয়েছে যে তিনি কোনোভাবেই দরজা খুলতে পারছেন না। দুহাত দিয়ে প্রচণ্ড শক্ত করে টানতে লাগলেন, কিন্তু তার সমস্ত শক্তি বৃথাই নষ্ট হলো। এবার তিনি মালিনীর দিকে চেয়ে বললেন, শয়তানি পিশাচিনী, তুই কি করেছিস? কি করেছিস তুই? মালিনী এবার নিজের জায়গা থেকে উঠে পড়ল, তারপর এক হাত দিয়ে নিজের বুকের কাপড় সরিয়ে দিল। ছি ছি, নির্লজ্জ কোথাকার! তুই একটা জানোয়ার, একটা নরকের কীট। লাজ লজ্জা নেই, তুই একটা পিশাচ। হ্যাঁ। মালিনী এবার ঘর কাঁপিয়ে হেসে উঠল। সেই হাসির জোরে কাঁপতে লাগলেন হরিপদ রক্ষিত। তিনি ভয়ে মাটিতে বসে পড়লেন আর দেখতে লাগলেন অমন স্বর্গের অপ্সরা কেমন করে আস্তে আস্তে বদলে যাচ্ছে সেই ভয়ঙ্কর পিশাচিনীতে। মালিনীর দু পা হঠাৎ করে উধাও হয়ে গিয়ে সে সম্পূর্ণ শূন্যে ভাসতে লাগলো। তারপর ওই চওড়া হাসিটা হেসে হরিপদ রক্ষিতকে ভয়ঙ্কর কর্কশ গলায় বলল, কাল ওই জল পোড়া দিয়ে আমায় কাবু করবি ভেবেছিলিস না তুই? তোর এত বড় সাহস! বাইরে এখন সন্ধ্যা হয়ে এসেছে। ঘনায়মান অন্ধকার এখন এই ঘরেও প্রবেশ করল। হরিপদ দেখতে পেলেন ওই শয়তানির দুই চোখ জলজল করছে হায়নার মতো। তার কালচে হওয়া জীব মাঝে মধ্যেই বেরিয়ে আসছে ওই প্রকাণ্ড মুখ গহ্বরের মধ্যে থেকে। তার মানে মালিনী জানত গত রাতে কায়দা করে ওই জল পোড়া তিনি ঢেলে দিয়েছিলেন ওর খাবারে। হরিপদ বাবু বিড়বিড় করে বলতে লাগলেন, রাম 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 রাম। মুহূর্তের মধ্যেই ডান হাতটা দিয়ে টেবিলে রাখা পিতলের গ্লাসটা মালিনী ছুঁড়ে মারল ওনার মুখ লক্ষ্য করে। ভদ্রলোক একটা করে চিৎকার করে উঠলেন। তার মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। মালিনী এবার ওনার দিকে অগ্রসর হলেন। তারপর বৃদ্ধের পাকা চুলের মুঠি ধরে শক্ত করে তুলে বলতে লাগলো, আমায় বড় অবিশ্বাস করিস তুই, তাই না বুড়ো? এবার দেখ দেখ তোর আমি কি করি। তোর ছেলেকে বশ করতে পারলেও তোকে বশ করা যায় না। কেন রে? কেন রে বুড়ো? হরিপদ বাবু বিড়বিড় করে বললেন, শয়তানি, তোকে আমি কিছুতে আমার ছেলের। কথাটা শেষ করতে পারলেন না তিনি। তার আগেই তার মাথাটা ধর থেকে ঠিক দুভাগে ভাগ করে দিল মালিনী। কাটা মুন্ডুটা ছুঁড়ে ফেলে দিল সে। হরিপদ বাবুর ঘাড়ের মধ্যে থেকে এখন ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আর লোভ সামলাতে পারল না মালিনী। সে সেখানে মুখ দিয়ে চকচক শব্দে গিলতে লাগলো টাটকা তাজা রক্ত। সাধারণত বয়স্ক মানুষের রক্তের স্বাদে তৃপ্তি পায় না মালিনী, কিন্তু এই বুড়োর ভেতরে জোয়ান ভাব বজায় ছিল। হয়তো বউ মরার জন্য কচি ভাবটা যায়নি ওর। বেচারা বুড়ো। সাধারণত মালিনী কখনোই কোনো মানুষকে ভক্ষণ করে না। যতক্ষণ সে আদর পায়
ততক্ষণ একেবারে যত্নে রাখে সে অপর প্রান্তের মানুষটিকে। কিন্তু যেই তার সামান্য আদর যত্নের ত্রুটি হয়, তখনই তার ভেতর থেকে বেরিয়ে আসে তার আসল রূপ। প্রকট হয় এক ভয়াল পিশাচিনী, ওই মায়ার শরীর ফুঁড়ে। মালিনীর কত কত নাম দিল কতজন, বুলবুলি, পিয়ালি, পিয়া, ছুটি, কমলা, আর কত কি। কিন্তু আজ অবধি এমন মায়াধারী নাম কেউ তাকে দেয়নি কখনো। মালিনী। আহা, নামটার মধ্যে একটা আলাদা মাদকতা আছে। তার পরশ বেশ ভালোভাবেই অনুভব করতে পারে সে। প্রতিবার একটা পরিবারকে ভক্ষণ করে দ্বিতীয় পরিবারের দিকে সে এগোয়। কিন্তু এখানেই যেন সবচেয়ে বেশি সময় লেগে গিয়েছিল। আসলে এই বোকা হাদা ছেলেটাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল সে। ভালোবাসার কাঙাল মালিনী। ভালোবাসা থাকতেই পারে না। শরীরী সুখ বিনা পিশাচ জীবন যে বৃথা। তবে আজ বেশ রাত অবধি সনাতনকে থাকতে হলো পঞ্চায়েত অফিসে। কোথাকার কোন অফিসার আসবেন, তার জন্য তাকেই চাবি নিয়ে বসে থাকতে হবে। প্রচন্ড বিরক্তিকর ব্যাপার। সঙ্গে তালা বন্ধ করে বিকাশবাবুর বাড়ি গিয়ে সেই চাবি প্রথমে দিতে হলো। তারপর শেষমেশ জন্মের কাজ সেরে মালিনীর আদর খেতে সে ছুটে ছুটে গেল বাড়ির উদ্দেশ্যে। আজ অনেক খাটনি হয়েছে বটে, তবে শরীর এখন ক্লান্ত নয়, বরং তৃষ্ণার্ত। তবে সেই তৃষ্ণা নিবারণ করতে পারে কেবলমাত্র মালিনী। তার মালিনী, সেই মোহময়ী নারী যাকে জঙ্গল থেকে বাঁচিয়ে থাকার জায়গা দিয়েছিল। তার থেকে তো এখন সবটা শুষে নিতে হবে। ভেতরের নগ্ন পৌরুষত্ব জেগে ওঠে সনাতনের। ও মালিনীর প্রতি অন্ধ নাকি কেবল মালিনীর শরীরের প্রতি, সেটা নিয়ে ও এখন দ্বিধায় আছে। বেল বাজিয়ে নিজের আগাম জানান দিল সনাতন। মালিনী দরজা খুললে সাইকেলটা নিয়ে ঘরের ভেতর ঢুকে স্ট্যান্ড করিয়ে রাখলো কোণার দেওয়ালে। তারপর মালিনীকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুঁজে ঘ্রাণ নিল সে। মালিনী আজ চুলে জুঁই ফুলের মালা লাগিয়েছে। কি ব্যাপার, আজ কোনো বিশেষ অনুষ্ঠান নাকি? মালিনীর গায়ে একটা মায়া মায়া গন্ধ পায় সনাতন। তার উপরে বাড়তি পাওনা এই মালা। আহ, আজ মনে হয় মেয়েটাও মুড়ে আছে। ধীরে ধীরে সনাতন নিজের ঘামে ভেজা জামা কাপড় ছেড়ে ফেলল। মালিনী যে ওর এই ঘামের গন্ধেও কিভাবে একটু নাক ছিটকায় না কে জানে। মালিনীকে কোলে তুলে নিজেদের ঘরের দিকে অগ্রসর হল সে। হঠাৎ মনে পড়ল বাবার কথা। বাবাকে তো দেখতে পাচ্ছে না। মালিনী ওর ঠোঁটে আঙুল রেখে বলল, বাবা বাইরে কোনো এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, সেসব বাদ দাও, আপাতত আমায় আদর করো। মালিনীর কণ্ঠে কামনার নেশা স্পষ্ট। সনাতনও আর নিজেকে সামলে রাখতে পারে না। দাঁত বসিয়ে দেয় ওর নরম থাইতে। ধীরে ধীরে ভেসে যায় ভালোবাসার বিপর্যয়ে। ঘরে এখন এক ফোঁটা আলোর অস্তিত্ব নেই। মৃদু মৃদু আওয়াজ ভেসে আসে মালিনীর সুখী আর্তনাদের। এ যেন আজ এক অন্য সনাতন। একেবারে ক্ষুধার্ত বাঘের মতো আজ চলাফেরা করছে সে মালিনীর সকল শরীরের উপর দিয়ে। হঠাৎ নাকে ভেসে আসে একটা আষ্টে গন্ধ। তবে তা মালিনীর ওই তীব্র শরীরী গন্ধে এক প্রকার অলক্ষ্যের বিষয় হয়ে গেছে। সনাতন সেদিকে মাথা ঘামায় না। মালিনী এখন তার কোলের উপরে বসে আছে। দুহাত দিয়ে সনাতন উপভোগ করছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবিষ্কার, নারী দেহকে। ধীরে ধীরে সেই আষ্টে গন্ধটা যেন আরো তীব্রতর হতে লাগলো। সনাতন বুঝতে পারছে না হঠাৎ এই গন্ধটা কোত্থেকে আসছে। মালিনীকে মৃদু সরতে বলে সে উঁকি মারে খাটের উল্টো দিকের দেওয়ালে।
এই অন্ধকারে তার এখন চোখ সয়ে এসেছে। সে দেখতে পায় একটা কাটা মাথা খুব যত্ন করে প্লাস্টিক বন্দি করে রাখা আছে টেবিলের ওপর। মুখটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে তার কাছে। এই মুখটা একেবারে বাল্যকাল থেকে দেখে আসছে সনাতন। ওর সারা শরীরের লোমকূপ একসঙ্গে খাড়া হয়ে ওঠে। এ তো ওর বাবা হরিপদ রক্ষিত। সনাতন এক ধাক্কা মারে মালিনীকে, দৌড়ে ছুটে যায় ঘরের আলো জ্বালতে। আলো জ্বলে উঠতেই তার সামনে প্রকট হয় বাবার কাটা মাথাখানা। সেই দৃশ্য দেখে বমি করে ফেলে সনাতন। সে মালিনীর দিকে ফিরে চিৎকার করে বলে, বাবার এটা কি হয়েছে মালিনী? কি হয়েছে বাবার? মালিনী এবার মিটিমিটি হাসতে শুরু করেছে। সনাতন আবারও চিৎকার করে বলছে, বলো এসব সত্যি নয়, বলো আমি স্বপ্ন দেখছি, এসব সত্যি নয়। মালিনী কোমল কণ্ঠে বলে, সেটা বলতে পারলে আমার খুব ভালোই লাগতো, কিন্তু খুব দুঃখ হচ্ছে যে গালিমপুরের হরিপদ রক্ষিত আর বেঁচে নেই গো। তাকে যে আমি 2 টুকরো করে দিয়েছি। মালিনীর শেষ কথায় ক্ষোভের আভাস স্পষ্ট। সনাতন যেন নিজের 2 চোখকে আর বিশ্বাস করতে পারছে না। না, এই মালিনীকে তো সে ভালোবাসেনি। এই মালিনী সেই মালিনী নয়। এই মেয়েটা যাকে এতদিন ধরে নিজের বাড়িতে রেখে যত্ন করে এসেছে, যাকে এতদিন ধরে এসে উপভোগ করেছে। বাবা অনেকবার অনেকভাবে তাকে বোঝাতে চেয়েছেন ঠিকই, কিন্তু সনাতন তার কোনো কথা বুঝতে চাননি। কারণ সনাতনের তো বিশ্বাস অবিশ্বাসের একটাই তুলাদণ্ড ছিল, আর সেটা হলো মালিনী। মালিনীর দিকে তাকিয়ে এবার চিৎকার করে কাঁদতে থাকে সনাতন। সে বাবার মুখের দিকে তাকাতে পারছে না। শয়তানি, পিশাচিনী, তুই আমার এত বড় ক্ষতি কেন করলি? কেন করলি তুই? তুই কেন আমার বাপকে মেরে ফেললি? কেন ফেললি? প্রত্যুত্তরে মালিনী বলল, তোমার বাবা সাধু ডেকে আমায় পরীক্ষা করতে আনতে পারে, তোমায় আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, তাতে কোনো দোষ থাকে না। শুধু আমি কিছু করলেই দোষ। হ্যাঁ, তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। এই অবস্থাতেই তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। বাহ, তোমার তো খুশি হওয়ার কথা সনাতন। আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। সনাতন নির্বাক হয়ে যায় মালিনীর কথা শুনে। সে কেবলমাত্র ফ্যাল ফ্যাল করে চেয়ে বলে, এত বড় কথা বলতে পারলি তুই? তোর এত বড় সাহস? মালিনী এরপর নিজের খোলস ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে। প্রথমবারের জন্য সনাতন প্রত্যক্ষ করে মালিনীর আসল রূপ। ধীরে ধীরে মালিনীর নগ্ন বেশ বদলে যায় এক ভয়াল পিশাচের শরীরে। যে মালিনীর রূপে মূর্ছা যেত সনাতন, সেই মালিনীর এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ সে আর সহ্য করতে পারছে না। ধীরে ধীরে মালিনী এগিয়ে এলো সনাতনের দিকে। সনাতন তখন একেবারে জড় পদার্থের মতন এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মালিনী ওর কাছে এগিয়ে এসে বলল, খুব স্বাদ না মেয়ে মানুষের শরীরের? আর যে মেয়েটা তোর জন্য এত করলো, তার বেলা তোকে আমি শুধু ভালোবাসবো। শুধু আমি। বলে মালিনী ওর ঠোঁটে নিজের ওই কালো কুচকুচে ঠোঁটটা শক্ত করে চেপে ধরল। তারপর নিজের কালচে জিভ ঢুকিয়ে দিল সনাতনের মুখের ভেতরে। তারপর গোটা হাঁ মুখটা কামড়ে ছিঁড়ে বের করে আনলো মালিনী। কটকট করে আওয়াজ হতে থাকলো সনাতনের দাঁতগুলো ওর মুখের ভেতর। সনাতনের শরীর ধীরে ধীরে অসাড় হয়ে এলো। সে লুটিয়ে পড়ল মাটিতে। মালিনী এবার বেশ স্বাদ করে খেতে লাগলো সনাতনের অভ্যন্তর। এতদিন শরীরের বাইরেটা খেয়ে কি আর এমন স্বাদ আছে?
সুন্দরপুর গাঁয়ে অনেক দিন ধরে অবিবাহিতদের ছাপ লেগে থাকায় যে কোনো অনুষ্ঠানে যেতেও এখন বড্ড অসহ্য লাগে অর্জুনের। অর্জুন এখনো সরকারি চাকরির চেষ্টা করে যাচ্ছে, তবে অদূর ভবিষ্যতে যে সে কোনোদিন চাকরি পাবে সেটা সে নিজেও জানে না। এই করতে করতে বয়স প্রায় 35-এর কাছে পৌঁছে গেছে তার। যেখানেই সে যায় সেখানেই সকলে আগে প্রশ্ন করে, তা অর্জুনের বিয়ের ভোজ কবে আসবে? চুপচাপ অর্জুন সেসব হাওয়ায় উড়িয়ে দেয়। কিন্তু মানুষ এক কথা তো আর বেশি দিন সইতে পারে না, তাই নিজেকে এক প্রকার ঘরবন্দি করে নিয়েছে ও। বাড়ি থেকেও চাপ বাড়ছে, কিন্তু ওর সেসবে কোনো মন নেই। একদিন স্যারের বাড়ি থেকে চাকরির টিউশন পড়ে বাড়ি ফিরছিল সে। হঠাৎ বাড়ি আসার পথেই যে জঙ্গলটা পড়ে সেখানে একটা নারী কণ্ঠ শুনতে পেল। অর্জুন অবাক হয়ে ভাবল, এই এত রাতে জঙ্গলের মধ্যে কোন মেয়ে থাকবে? একবার দেখার প্রত্যাশায় ধীরে ধীরে জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করল সে। দেখতে পেল একটি অর্ধনগ্ন মেয়ে, পরনে একটা ছেঁড়া নীল রঙের ছাপা শাড়ি পরে শুয়ে আছে আর ঘুমাচ্ছে। বিড়বিড় করে বলছে, আমায় বাঁচান কেউ, আমি যে আর পারছি না। কথাটা শুনেই সেদিকে এগিয়ে গেল অর্জুন। আর মেয়েটি অপেক্ষা করতে লাগলো তার নতুন একটি নামের, নতুন একটি পরিচয়ে, নতুন একটি শিকারে। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প মালিনী। রচনা অভিক সাহা, গল্প পাঠে অমিত। বিভিন্ন চরিত্রে প্রাহি, ঋদ্ধি এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন এবং স্পেশাল এফেক্টসে ওয়েব সেশন স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয় এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি হানাবাড়ি অফিসিয়াল থেকে ঋদ্ধিকে এবং প্রাহি কথা থেকে প্রাহিকে। ওদের চ্যানেলগুলোর লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো থেকেও ঘুরে এসো এবং ভালো লাগলে ওদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো এবং এরকমই আরো বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।